সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি কস্ট ভলিউম নিয়ে। এই কস্ট ভলিউমটি আপনারা জানেন ইতিমধ্যেই অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ভিতরে রয়েছে এবং মাস্টার্স প্রথম পর্বের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে এই কস্ট ভলিউম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসাবে আপনাদের দেওয়া হয়েছে। আজকে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আপনারা একটু নজর দেন, ভালোভাবে দেখে নেন এবং এখানে কি প্রশ্নটি আপনাদের জন্য আজকে আমি এনেছি। কোশ্চেন দেওয়া হয়েছে ইয়ার দেখতে পাচ্ছি আমি দুইটি ইয়ার, একটা 2012 একটা 2013। সেলস দেওয়া হয়েছে দুটি, একটি 17,000 একটি 15,000। প্রফিট দেওয়া হয়েছে দুইটি, একটা 14,000 একটা 2,500 একটা হলো 2,000। তাহলে প্রশ্নটা বিশ্লেষণ করে আমরা কি পেলাম? প্রশ্নটা বিশ্লেষণ করে আমরা পেলাম এখানে দুইটি ইয়ার রয়েছে, দুটি সাল রয়েছে, দুটি সেলস রয়েছে এবং দুটি প্রফিট রয়েছে। আমি আপনাদের যে সূত্রগুলো দিয়েছিলাম এই 12তম সূত্রের পরে আমি 3 নাম্বার স্টারে একটি তথ্য লিখেছিলাম। যখনই কোনো প্রশ্নে দুটি সেলস, দুইটি কস্ট অথবা দুইটি প্রফিট দেওয়া থাকবে তখনই ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করার মাধ্যমে অঙ্ক শুরু করতে হবে। তাহলে আজকে আমরা প্রশ্নে লক্ষ্য করলাম দুইটি ইয়ার রয়েছে, দুটি সাল আর কি, দুটি সেলস দেওয়া হয়েছে এবং দুটি প্রফিট দেওয়া হয়েছে। তাহলে যখনই দুটি সেলস, দুটি কস্ট অথবা দুটি প্রফিট দেওয়া থাকবে তখনই আমাদেরকে ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করিবার মাধ্যমে অঙ্কটি শুরু করতে হবে। তাহলে আজকে যেহেতু দুটি সেলস, দুটি প্রফিট আছে, তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করার মাধ্যমে অঙ্ক শুরু করতে হবে। আর ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করার সূত্রটি হলো ডিফারেন্স ইন কস্ট ডিভাইডেড বাই ডিফারেন্স ইন সেলস শেষে ইন্টু 100। ডিফারেন্স ইন কস্ট অর্থাৎ দুইটি ব্যয়ের মধ্যকার পার্থক্য, ডিফারেন্স ইন সেলস অর্থাৎ দুটি সেলসের মধ্যকার পার্থক্য। আজকে আমরা দেখতে পাচ্ছি দুটি সেলস দেওয়া আছে 17,000 এবং 15,000। 17,000 এবং 15,000 দুটি 2 ইয়ারের সেলস। তাদের যদি আমি ডিফারেন্স করি, ডিফারেন্স করা মানে পার্থক্য করা, পার্থক্য করা মানে কিন্তু বিয়োগ ফল করা। তাহলে 17,000 এবং 15,000 মধ্যে ডিফারেন্স অলরেডি 2,000 আমরা সুনির্দিষ্ট করে লিখতে পারবো। কিন্তু ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করতে হলে সূত্র দরকার আমাদের। ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করার সূত্রটি হলো আমাদের উপরে ডিফারেন্স ইন কস্ট। ডিফারেন্স ইন কস্ট মানে হলো দুইটা ব্যয়ের মধ্যকার পার্থক্য, অর্থাৎ দুইটি ব্যয় থাকতে হবে পার্থক্য নির্ণয় করার জন্য। দুইটি ব্যয় তো দূরের কথা, আজকে আমাদের একটি ব্যয়ও কিন্তু দেওয়া নেই। তাহলে সরাসরি যেহেতু টোটাল কস্ট দেওয়া নেই, তাহলে টোটাল কস্ট ছাড়া কিন্তু আমরা ডিফারেন্স কস্ট বের করতে পারবো না। এই কারণে আপনি কি করবেন? টোটাল কস্ট আগে বের করে নেবেন। মনে রাখবেন টোটাল কস্টের সূত্র হলো সেলস মাইনাস প্রফিট। এইখানে যে কথাটি আমি আপনাদের ব্যাখ্যা করতে চাই, যেহেতু আমরা জানি কষ্টের সাথে মুনাফা যোগ করলেই পণ্যের বিক্রয় মূল্য পাওয়া যায়, কষ্টের সাথে যদি আমি মুনাফা যোগ করি তাহলে বিক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে কস্ট মূল্য পাওয়া যায়। আর এই কস্টটাকে বলা হয়েছে আমাদের টোটাল কস্ট। যেহেতু এখানে ইয়ার আছে দুইটি, অতএব ফর 2012 ফর 2013 এটা আপনাকে লিখতে হবে। তাহলে এটার সেলস হলো আমার 17,000 এবং দ্বিতীয়টির সেলস হলো আমার 15,000। দুইটাতেই মাইনাস দিবেন। প্রথম ইয়ারের প্রফিট 2500, দ্বিতীয় ইয়ারের প্রফিট আমার 2,000। যদি আমরা ফলাফল নিয়ে আসতে চাই তাহলে প্রথমটা বিয়োগ ফল করে হবে 14,500 এবং পরেরটা বিয়োগ ফল করে হবে আমার 13,000। তাহলে যেহেতু ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করার মাধ্যমে আজকে অঙ্কটা আমি শুরু করব, তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করতে গেলে কিন্তু সূত্র হলো আমাদের ডিফারেন্স ইন কস্ট ডিভাইডেড বাই ডিফারেন্স ইন সেলস। ডিফারেন্স ইন কস্ট মানে হলো দুইটা ব্যয়ের মধ্যকার পার্থক্য এবং ডিফারেন্স ইন সেলস মানে হলো দুইটা সেলসের মধ্যকার পার্থক্য। যেহেতু দুটি সেলস দেওয়া ছিল, ডিফারেন্স করে নেওয়া কোনো ব্যাপার না, কিন্তু কস্ট যেহেতু ছিল না,
তাহলে ডিফারেন্স কস্ট আমি পাবো কি করে? এই কারণেই আমি আগে টোটাল কস্টটা নির্ধারণ করলাম। তাহলে এখন টোটাল কস্ট নির্ধারণ করে দেখলাম একটা 14,500, একটা 13,000, তাহলে মধ্যবর্তী ডিফারেন্সটা হবে কিন্তু 1500। তাহলে ডিফারেন্স কস্ট কিন্তু আমরা পাবো, আর এই ডিফারেন্স কস্ট পাওয়ার জন্যই মূলত আমরা টোটাল কস্টটা নির্ধারণ করেছি বন্ধুরা। তাহলে আমরা আগেই বলেছি যে যখন দুইটি সেলস, দুইটি কস্ট, দুইটি প্রফিট দেওয়া থাকে তখনই ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করার মাধ্যমে অঙ্ক শুরু করতে হবে। আর ভেরিয়েবল কস্ট রেশিওর সূত্রটি হলো আমাদের উপরে হবে ডিফারেন্স ইন কস্ট, উপরে হবে ডিফারেন্স ইন কস্ট, নিচে হবে আমাদের ডিফারেন্স ইন সেলস। উপরে ডিফারেন্স ইন কস্ট, নিচে ডিফারেন্স ইন সেলস, শেষে গুণন 100। তাহলে ডিফারেন্স ইন কস্ট মানে দুইটা কস্টের মধ্যকার পার্থক্য। যে কস্ট দুইটা আমরা ইতিমধ্যে পেয়েছি, 14,500 আর একটা 13,000। আর সেলস কিন্তু আমি পেয়েছি একটা 17,000, একটা 15,000। ডিফারেন্স ইন কস্ট মানে দুইটা কস্টের মধ্যবর্তী পার্থক্য, ডিফারেন্স ইন সেলস মানে দুইটি সেলসের মধ্যবর্তী পার্থক্য। তাহলে এই পার্থক্য নির্ধারণ করার জন্যই কিন্তু আমরা টোটাল কস্ট আগে নির্ধারণ করেছিলাম, কারণ যেহেতু ডিফারেন্স ইন কস্ট লাগবে, তাহলে টোটাল কস্ট না থাকলে ডিফারেন্স ইন কস্ট বের করা সম্ভব নয়। তাহলে দেখেন, উপরে আমরা যদি বিয়োগ করি ফলাফল দাঁড়াচ্ছে 1500, নিচে বিয়োগ করলে আসতেছে আমার 2000, এটাকে 100 দিয়ে যদি গুণন দেই তাহলে ফলাফল দাঁড়াচ্ছে আমাদের 75%। তাহলে দেখেন এখানে ভেরিয়েবল কস্ট রেশিও কিন্তু আমরা ইতিমধ্যে বের করতে সক্ষম হলাম। ভেরিয়েবল কস্ট রেশিও আমি কেন বের করব? ওই যে ব্যাখ্যা বলেছি যে যখনই কোনো প্রশ্নে দুইটি সেলস থাকবে, দুইটি কস্ট থাকবে, দুইটি প্রফিট থাকবে, তখনই আমাদের ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করার মাধ্যমে অঙ্ক শুরু করতে হবে। এই ক্ষেত্রে আমি মনে রাখতে বলেছিলাম যে এই ভেরিয়েবল কস্ট রেশিওটা কিন্তু সর্বদাই দুইটি কাজে ব্যবহার হবে। আমি আরেকবার বলি, ভেরিয়েবল কস্ট রেশিও কিন্তু সর্বদাই দুইটি কাজে ব্যবহৃত হবে। 1 নাম্বার ভেরিয়েবল কস্ট নির্ণয়ে, 2 নাম্বার পিভি রেশিও নির্ণয়ে বন্ধুরা। তাহলে আজকে রিকোয়ারমেন্ট পর্বের দিকে নজর দিয়ে দেখতে পাচ্ছি 1 নাম্বার রিকোয়ার্ডের মধ্যে আছে ভেরিয়েবল কস্ট এবং 2 নাম্বার রিকোয়ার্ডের মধ্যে রয়েছে সেই পিভি রেশিও। তাহলে যেহেতু যে জিনিসটি আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে দেওয়া থাকবে সেটি আর অতিরিক্তভাবে ওয়ার্কিং করার দরকার নাই, ক্যালকুলেশন করার দরকার নাই, ডাইরেক্ট সূত্র আপনি কি করবেন? অ্যাপ্লাই করবেন। তাহলে R1টা আমাদের বলা হয়েছে ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টের সূত্রগুলো আপনি বিশ্লেষণ করবেন। ভেরিয়েবল কস্টের সূত্রগুলো কি দিয়েছিলাম? সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস প্রফিট, অথবা সেলস মাইনাস কন্ট্রিবিউশন, অথবা দিয়েছিলাম সেলস গুণন ভেরিয়েবল কস্ট রেশিও, সেলস গুণন ভেরিয়েবল কস্ট রেশিও। সেল যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট রেশিও আজকে আমরা অতিরিক্ত ক্যালকুলেশন করেছি, তাহলে ভেরিয়েবল কস্টের সূত্রটি আমরা লিখতে পারতেছি আজকে সেলস গুণন ভেরিয়েবল কস্ট রেশিও। এখানে কিন্তু আমি ভেরিয়েবল কস্ট রেশিওকে ভিসি রেশিও বলতে পারি, তবে আসলে ভিসি রেশিও লেখা সমীচীন হবে না। তাহলে আপনারা কি করবেন? ভেরিয়েবল কস্ট রেশিও টোটালটাই বানান করে লেখার চেষ্টা করবেন। তবে শর্ট লিখলে যে নাম্বার দিবে না তা কিন্তু নয়, তবে শর্ট না লেখাটাই উত্তম। তাহলে সেলস দেখেন, যেহেতু 2টি সালের আমাদের সেল ছিল, তাহলে আমাদেরকে 2টা সালের জন্যই আলাদা আলাদা করে ভেরিয়েবল কস্ট নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে ভেরিয়েবল কস্ট রেশিও আমরা বের করেছি 75%। তাহলে এটা যদি আপনি ফলাফল নির্ধারণ করেন তাহলে কিন্তু ক্যালকুলেটর আপনাকে ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করতেছেন আপনি 17,000কে আপনি গুণন করতেছেন 75% দিয়ে, ফলাফল আসতেছে 12,750, 12,750, আর এটা আসতেছে 11,250। তাহলে আমরা কিন্তু রিকোয়ারমেন্টের মধ্যে ভেরিয়েবল কস্ট যেটা আমাদের ছিল সেই ভেরিয়েবল কস্টটা কিন্তু আমরা নির্ধারণ করতে সক্ষম হয়েছি বন্ধুরা। এখন আমি যাচ্ছি আপনাদের 2 নাম্বার পর্বে। 2 নাম্বার রিকোয়ার্ডটি আছে আজকে আমাদের পিভি রেশিও। তাহলে R2 দিয়ে লিখবেন আপনি পিভি রেশিও। পিভি রেশিওর সূত্রগুলো কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম। পিভি রেশিওটা হলো আমাদের সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস, শেষে ইন্টু 100, অথবা উপরে কন্ট্রিবিউশন, নিচে সেলস, শেষে গুণন 100, অথবা 100% মাইনাস ভেরিয়েবল কস্ট রেশিও। যেহেতু আজকে আমাদের ভেরিয়েবল কস্ট রেশিওটা আমরা বের করতে সক্ষম হয়েছিলাম, তাহলে ভেরিয়েবল কস্ট রেশিওর সাহায্যে সম্পর্কিত সূত্রটাই হলো আমাদের 100% মাইনাস ভেরিয়েবল কস্ট রেশিও। তাহলে 100% মাইনাস ভেরিয়েবল কস্ট রেশিও। তবে আমি যদিও বা ভিসি রেশিও লিখেছি, বাট পরীক্ষার খাতায় আপনারা ভেরিয়েবল কস্ট রেশিও বানান করে লিখবেন। তাহলে 100% থেকে আমি যদি মাইনাস করি
ভেরিয়েবল কস্ট রেশিও আমি ইতিমধ্যে 75% নির্ধারণ করেছিলাম। তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে 25% দাঁড়াবে। এই 25% হবে আমাদের আনসার। আমি যাচ্ছি আপনাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্টের মধ্যে বলা হয়েছে ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টের সূত্রটি দেখেন, আমি ফিক্সড কস্টের সূত্রটি লিখে দিয়েছিলাম সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট মাইনাস প্রফিট, অথবা কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট, অথবা টোটাল কস্ট মাইনাস ভ্যারিয়েবল কস্ট। যেহেতু আজকে আমি প্রশ্নের স্বার্থে টোটাল কস্ট বের করেছি এবং ভ্যারিয়েবল কস্ট আমি রিকোয়ারমেন্টের মাধ্যমে বের করেছি, তাহলে কিন্তু টোটাল কস্ট থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলেই ফিক্সড কস্ট আমি কি করব, পেয়ে যাব। তাহলে আপনি লিখবেন টোটাল কস্ট মাইনাস ভ্যারিয়েবল কস্ট। তাহলে আমরা এখানে ব্যাখ্যা করছিলাম টোটালের ভিতরে কস্ট থাকে কয় প্রকার। টোটালের ভিতরে কস্ট থাকে আমাদের দুই প্রকার, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। তাহলে টোটাল থেকে ভেরিয়েবল বাদ দিলে ফিক্সড পাওয়া যায়, ফিক্সড বাদ দিলে ভেরিয়েবল পাওয়া যায়, অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটা বাদ দিলে অপরটা কিন্তু এমনিতেই বের হয়ে যায় বন্ধুরা। তাহলে 2012-র জন্য একটি ছিল এবং 2013-র জন্য একটি ছিল। 2012-র জন্য আমি টোটাল কস্ট নির্ধারণ করেছিলাম 14,500, আর এটার টোটাল কস্ট কিন্তু পেয়েছিলাম আমি 13,000। দুইটাতেই মাইনাস দিচ্ছেন, দুইটাতে মাইনাস দিলে দেখা যাচ্ছে ভ্যারিয়েবল কস্ট আমি প্রথমটা পেয়েছি 12,750, পরেরটা পেয়েছি 11,250। তাহলে দুইটা বিয়োগ করলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 1,750 টাকা। তাহলে ফিক্সড কস্ট আমাদের দুইটা একই হয়ে যাবে এবং একই হতে হবে। ফিক্সড কস্ট সর্বদাই একই থাকে, অপরিবর্তিত থাকে, অর্থাৎ স্থির থাকে। আর সেই ক্ষেত্রে আমরা ফিক্সড কস্ট বের করতে সক্ষম হয়েছি 1,750 টাকা। আমি যাচ্ছি আপনাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট পর্বে। 4 নাম্বার রিকোয়ারমেন্ট পর্বে আপনার কি লেখা হয়েছে, এটা R4 লিখবেন। R4-এ বলা হয়েছে বিইপি টাকা। R4-এ বিইপি টাকা। আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং টাকা, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট দিয়েও বের করা যায়, আবার টাকা দিয়েও বের করা যায়। যদি ইউনিট বলে ইউনিট লিখবো, আর যদি টাকা বলে তাহলে আমি টাকা লিখবো বন্ধুরা। আর ব্রেক ইভেন পয়েন্ট টাকার সবচেয়ে পপুলার সূত্র, সবচেয়ে মনে রাখার জন্য সহজ সূত্র এবং সবচেয়ে ছোট যে সূত্র সেটি হলো ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। দুইজনেরই যেহেতু 2টা বছরেরই আমাদের ফিক্সড কস্ট একই হয়েছে এবং পিভি রেশিও তো আমরা নিজেরা ইতিমধ্যে 25% নির্ধারণ করতে সক্ষম হয়েছি। তাহলে 1,750 টাকাকে আপনি কি করবেন, 25% দিয়ে ভাগ করে নেবেন। তাহলে 1,750-কে আপনি ভাগ দিবেন 25% দিয়ে, ফলাফল আসতেছে 7,000 টাকা। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি 5 নাম্বার রিকোয়ারমেন্ট পর্বে, অর্থাৎ আজকের শেষ রিকোয়ারমেন্ট পর্বে। 5 নাম্বার রিকোয়ার্ড যেটা বলা হয়েছে সেলস অর্থাৎ বিক্রয় নির্ণয় করো। রিকোয়ার্ড মানে সেলস নির্ণয় করার প্রয়োজন ইফ যদি প্রফিট হয় 5,000, অর্থাৎ মুনাফা যদি আমি 5,000 টাকা অর্জন করতে চাই তাহলে আমাকে কি পরিমাণ পণ্য বিক্রি করতে হবে। আমি আপনাদের 2 নাম্বার কোটেশনে লিখে দিয়েছিলাম, অর্থাৎ সূত্র 12টা দেওয়ার পরে 2 নাম্বার স্টার চিহ্ন দিয়ে লিখে দিয়েছিলাম। কি লিখে দিয়েছিলাম, যে যখনই কোনো প্রশ্নে প্রফিট বের করে দেওয়ার পর সেলস নির্ণয় করতে বলবে তখন বুঝতে হবে এটা আমাদের টার্গেট সেলস। অর্থাৎ মুনাফার পরিমাণ বের করে দেওয়ার পর যখন সেলস নির্ণয় করতে বলা হয় তখনই বুঝতে হয় এটা আমাদের টার্গেট সেলস। তাহলে টার্গেট সেলস আজকের শেষ অপশন এখানকার। তাহলে আমরা লিখতে পাচ্ছি টার্গেট সেলস। এই ক্ষেত্রে একটি কথা গতদিন ব্যাখ্যা করেছি আমি, তা হলো টার্গেট সেলস কিন্তু ইউনিটেও বের করা যায়, টার্গেট সেলস আবার টাকা দিয়েও বের করা যায়। যখন টার্গেট সেলস ইউনিট দিয়ে বের করা হয় তখন নিচে কন্ট্রিবিউশন ইউনিট দিয়ে ভাগ হয়, কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে ভাগ হয়। আর যদি আমি টার্গেট সেলস টাকায় নির্ধারণ করতে চাই তাহলে নিচে আমাকে পিভি রেশিও দিয়ে ভাগ দিতে হবে বন্ধুরা। তাহলে ফিক্সড কস্ট আমরা পেয়েছিলাম 1,750 টাকা। আর আর্ন প্রফিট কোনটি, যে প্রফিটটা নির্ধারণ করে সেলস নির্ধারণ করতে বলা হয় এটা হলো আমার আর্ন প্রফিট। তাহলে আর্ন প্রফিট আজকে আমার 5,000, আর পিভি রেশিও আমি 25% নির্ধারণ করেছিলাম। তাহলে যোগ দিবেন, অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা যোগ দিলে হচ্ছে আমাদের 6,750, এবং 6,750-কে যদি আপনি 25% দিয়ে ভাগ দেন তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আমাদের চলে আসবে বন্ধুরা। তাহলে 6,750-কে আপনি ভাগ দিবেন 25% দিয়ে, ফলাফল আসবে আমাদের 27,000 টাকা। আজকে আমি আপনাদের জন্য যে অঙ্কটি নিয়ে হাজির হয়েছিলাম
তা হলো একাধিক সালকে কেন্দ্র করে, একাধিক সেলস থাকাকে কেন্দ্র করে, একাধিক প্রফিট থাকাকে কেন্দ্র করে। আমি প্রথম থেকে আরেকবার দু একটি কথা বলতে চাই, সেটি হলো যখনই কোনো প্রশ্নে দেখবেন দুটি সেলস আছে, দুটি কস্ট আছে, দুটি প্রফিট আছে, তখনই আপনাকে ভেরিয়েবল কস্ট রেশিও নির্ধারণ করার মাধ্যমে অঙ্কটা শুরু করতে হবে। তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও কোন কোন কাজে ব্যবহার হয়? 1 নাম্বার ভেরিয়েবল কস্ট নির্ণয়, 2 নাম্বার পিভি রেশিও নির্ণয়। তাহলে যেহেতু আজকে দুটি সেলস দুটি প্রফিট ছিল, এই কারণে আমি ভেরিয়েবল কস্ট রেশিওটা প্রথমে বের করে নিয়েছিলাম এবং তারপরে যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু আমি আপনাদের জন্য উপস্থাপন করেছি। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, আপনারা অঙ্কগুলো করতে থাকবেন। সমস্যা সৃষ্টি হতে পারে, সমস্যাগুলো আমি আস্তে আস্তে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এটা অবশ্যই আমি আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো প্রতিনিয়ত প্রতিদিনই 2-1টি করে গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আপনাদের সমাধান করে দিব। আপনারা কি করবেন? সেগুলোর অনুসারে প্র্যাকটিস করবেন, আয়ত্ত করবেন এবং সেই হিসাবেই আপনাদের পড়ালেখাকে বেগবান করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছে কস ভলিউম পর্ব থেকে। সকলের সুস্বাস্থ্য কামনা করেই আজকে আল্লাহ হাফেজ।